ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী পদে আসতে পারেন একনাথ শিন্ডে। বিজেপির শীর্ষ মহলে আলোচনার পর সিদ্ধান্ত এবং অবশেষে জট খুলল মহারাষ্ট্রে। আমরা দেখেছি মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদের যে সময়কাল, সেই সময়কাল পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এখনো পর্যন্ত যে মুখ্যমন্ত্রী পদের পর কে বসবেন তা নিয়ে যে জট তা কিন্তু জারি ছিল এবং অবশেষে সেই জট কাটলো বলেই মনে হচ্ছে। বিজেপির শীর্ষ মহলে আলোচনার পরে এই সিদ্ধান্ত এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর যে কার্যকালের মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই জটের কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে যথেষ্টই প্রশ্ন ছিল, জিজ্ঞাসা চিহ্ন ছিল। আমরা কথা বলবো এ বিষয়ে। ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেমনটা জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাহলে হতে পারে এবার দেবেন্দ্র ফডনবিস। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যে 132টি আসন পেয়েছিল এই মহারাষ্ট্রের নির্বাচনে, সেই কারণেই কি সিদ্ধান্ত বলে মনে হচ্ছে? দেখো, যেখানে 145টি আসন পেলেই গরিষ্ঠতা পাওয়া যায়, সেখানে বিজেপি 132-33টি আসন পাওয়ার পরে স্বাভাবিক পছন্দ হচ্ছে বিজেপির কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করা। কিন্তু মহারাষ্ট্রের ক্ষেত্রে একটু অন্যরকম চিত্র ছিল। সেটা হচ্ছে এই যে বিজেপির যে জোট, তাদের মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে এবং তাদের শিবসেনা পার্টি। তারা নির্বাচনের পরে বলতে শুরু করে যে ক্যাপ্টেনের আন্ডারে টিম জিতলো সেই ক্যাপ্টেনকে জেতার পরেই সরিয়ে দেওয়া ঠিক হবে না, অথবা এই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এত ভালো সরকার প্রকল্প নিয়েছেন সরকারের, বা নানা রকম ভাবে সরকারকে চালিয়েছেন যা মহারাষ্ট্রবাসী পছন্দ করেছে, এবং সেই জন্যই এই জয়, সেই জয়ের পরেই কি এই মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত হবে, এই ধরনের কথা তারা বলতে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ভার খানিকটা স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে চলে যায়। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির এখনো যিনি সর্বভারতীয় সভাপতি আছেন জগৎ প্রকাশ নাড্ডা, এবং অবশ্যই আরএসএস, তাদের বিচারের ওপরেই সমস্তটা নির্ভর করছিল। শেষ পর্যন্ত শিন্ডের সঙ্গে এবং অজিত পাওয়ারের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছতে পেরেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এরকমই ইঙ্গিত মিলছে। সেক্ষেত্রে দেবেন্দ্র ফডনবিস, যিনি স্বাভাবিক নেতা এবং মুখ্যমন্ত্রীর চেয়ারের দাবিদার, তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। উপমুখ্যমন্ত্রী বা অন্য কোনো ভাবে বাকি দুটি শরিক দলকে সন্তুষ্ট করবার রাস্তায় যাবে ওই জোট, এরকমই ইঙ্গিত মিলছে। এমনও হতে পারে যে একজনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রক দেয়া হলো, এটাও এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। মোট কথা বলা যেতে পারে যে কিছুটা দেরিতে হলেও আস্তে আস্তে বোধহয় জট কাটছে মহারাষ্ট্রের মহাযুতি শিবিরে, এবং দেবেন্দ্র ফডনবিস যদি এবারে প্রধানমন্ত্রী হন তাহলে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন। তার বয়স খুব বেশি নয়, ইতিমধ্যেই তিনি দুবার, একবার বেশ খানিকটা সময়ের জন্য, একবার অল্প 48 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবেন্দ্র ফডনবিস। তিনি আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। তবে এত বড় বিজয়ের পরেও যে নানান কাঁটা, সংশয় এবং নানান রকম মতান্তর, মতদ্বৈধতার মধ্যে দিয়ে সরকার শেষ পর্যন্ত গঠিত হলো, এটা নিশ্চয়ই মহারাষ্ট্রবাসী লক্ষ্য করছেন, বা এটা শুরুর পক্ষে খুব একটা সুসংকেত নয়, এমনই মনে করেন পর্যবেক্ষক মহল। একেবারেই আশিস, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে আপাতত সঙ্গে থাকুন আপনি।